হ্যালো অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 9-এর রায়ান মার্টিনের মডেল কোশ্চেন পেপার 6 এর আমরা পার্ট 2 শুরু করব। এর আগের দিন আমাদের কিন্তু পার্ট 1 মানে 1 নম্বর আর 2 নম্বর প্রশ্ন হয়ে গেছে, শর্ট অঙ্ক ছিল। আজকে আমরা শুরু করব 3 থেকে। তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো প্রথম প্রশ্ন কি আছে। বলছে সিতারা বেগম একটি ব্যাগ বিক্রি করে 10% ক্ষতি করলেন। মানে সে একটা ব্যাগ বিক্রি করে 10% ক্ষতি করলো। যদি ওই ব্যাগের ক্রয় মূল্য আরও 10 টাকা কম, মানে ক্রয় আগে যা কিনেছে তার থেকে যদি 10 টাকা কম হতো আর বিক্রয় মূল্য যদি 26 টাকা বেশি হতো, তাহলে তার কিন্তু 15% লাভ হতো। মানে যদি ক্রয় মূল্য 10 টাকা কম হতো আর বিক্রয় মূল্য যদি 26 টাকা বেশি হতো, তাহলে তার কিন্তু 15% লাভ হতো। বলছে ব্যাগটির ক্রয় মূল্য কত। আমরা কিন্তু ধরি ব্যাগটির ক্রয় মূল্য ইকুয়াল টু এক্স টাকা। আমরা কিন্তু এক্স ধরবো। প্রথমে লিখছি ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু এক্স টাকা। ঠিক আছে, এবার দেখ লিখবো যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত। সে তো এক্স টাকায় কিনে সে 10% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে তার কত টাকায় বিক্রি হলো। আমরা কিন্তু বিক্রয় মূল্য বার করবো। এবার লেখো 10% ক্ষতিতে আমরা কিন্তু বিক্রয় মূল্য বার করব। তাহলে আমরা যেটা বার করবো সেটা আমরা ডান দিকে রাখবো। লিখবো অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 বিয়োগ 10 ইকুয়াল টু 90 টাকা। যেহেতু ক্ষতি হয়েছে, যখন ক্ষতি হবে তখন আমাদের কিন্তু বিয়োগ করতে হবে। যেহেতু আমরা ক্রয় মূল্য ধরে নিছি এক্স টাকা, আর যদি বিক্রয় মূল্য ধরতাম তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু ক্ষতি হলে যোগ করতে হতো। ঠিক আছে, দেখো অর্থাৎ ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 90-এর নিচে 100। আর ক্রয় মূল্য দেওয়া আছে এখানে এক্স টাকা। ক্রয় মূল্য এক্স টাকা, যদি এক্স টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 90 গুণন এক্স আর নিচে হচ্ছে 100। একটা শূন্য কাটা গেল, তাহলে এখানে 9x/10 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ধরে নিয়েছি যে ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। এবার সে যদি 10% ক্ষতিতে বিক্রি করে, তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে তার বিক্রি মূল্য 90 টাকা। এক হলে কত আর এক্স হলে কত, সেটা হচ্ছে 9x/10 টাকা। কমপ্লিট। এবার বলছে যদি ঠিক আছে ওই ব্যাগের ক্রয় মূল্য আরও 10 টাকা কম, মানে 10 টাকা কম হতো, তাহলে আমরা লিখবো 10 টাকা কমে ক্রয় মূল্য ইকুয়াল টু, ঠিক এখানে করছি 10 টাকা কমে ক্রয় মূল্য ইকুয়াল টু এক্স মাইনাস 10 টাকা। আমি প্রথমেই ধরে নিছি ক্রয় মূল্য এক্স টাকা। এবার যদি তার 10 টাকা কম হয় তাহলে তার ক্রয় মূল্য কত হবে, এক্স মাইনাস 10। ঠিক আছে, এইবার তার কী হতো 15% লাভ। 15% লাভ মানে এই টাকায় কিনে সে কী করবে, 15% লাভ হবে। তারপরে সে কত টাকায় বিক্রি করছে, 15% লাভে আমি বিক্রয় মূল্য বার করবো। এবার ক্রয় মূল্য কিন্তু এক্স মাইনাস 10। ঠিক আছে, লিখবো 15% লাভে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 115 টাকা।
15% লাভে মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য হবে হচ্ছে 115 টাকা। এবার 1 হলে কত আর x-10 হলে কত? অর্থাৎ ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য উপরে 115, নিচে 100 টাকা। আর অতএব ক্রয় মূল্য যদি x-10 হয় তাহলে তার বিক্রয় মূল্য হচ্ছে 115, উপরে হচ্ছে x-10 আর তার নিচে হচ্ছে 100। ঠিক আছে, দেখে নাও। তাহলে আমি কিন্তু প্রথমে ক্রয় মূল্য এক্স ধরে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য বার করলাম, সেটা হচ্ছে 9x/10 টাকা। এইবার যদি ক্রয় মূল্য তার 10 টাকা কম হয়, মানে এক্স থেকে 10 টাকা কম, তার মানে x-10 টাকা। এইবার যদি সে 15% লাভ করে তাহলে তার বিক্রয় মূল্য কত হবে সেটা আমি বের করছি। 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 20, 5 দিয়ে কাটলে হচ্ছে 23। তাহলে এখানে হচ্ছে 23x-230 আর তার নিচে হচ্ছে 20। দেখো 23 দিয়ে গুণ করলে 23x আর 23 দিয়ে গুণ করলে 230 আর নিচে হচ্ছে 20। আমি কিন্তু 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলে 20 হবে, 5 দিয়ে কাটলে 23। ঠিক আছে, আমি আরেকবার বলে নিচ্ছি। তার মানে তার ক্রয় মূল্য যদি 10 টাকা কম হতো, মানে x-10 টাকা হতো, সে যদি 15% লাভ করে তাহলে তার বিক্রয় মূল্য হবে 23x-230/20। ঠিক আছে, কিন্তু এখানে বলছে যে বিক্রয় মূল্য 26 টাকা বেশি হতো, 26 টাকা বেশি বিক্রয় মূল্য, মানে এই বিক্রয় মূল্য এর থেকে 26 টাকা বেশি। শর্তানুসারে এটা মাইনাস এটা ইকুয়াল টু 26, মানে এবং বিক্রয় 26 টাকা বেশি হতো, তাহলে 26 টাকা কি বেশি। তাহলে লিখব শর্তানুসারে এটা হচ্ছে 23x-230/20। তাহলে এখানে হচ্ছে 23x-230/20 মাইনাস 9x/10 ইকুয়াল টু 26। বলছে যদি ওই ব্যাগের ক্রয় মূল্য আরও 10 টাকা কম হতো আর বিক্রয় মূল্য যদি 26 টাকা বেশি হতো, তার মানে বিক্রয় 26টা বেশি, তাহলে তার 15% লাভ হতো। তাহলে 15% লাভে যে বিক্রয় মূল্য বাড়াবে, এই যে 23x-230/20, এটা হচ্ছে এই বিক্রয় মূল্য থেকে এই বিক্রয় মূল্য থেকে 26 টাকা বেশি। শর্তানুসারে এটা মাইনাস এটা ইকুয়াল টু 26। ঠিক আছে, তাহলে আমি লসক করছি, লসক হচ্ছে 20। তাহলে এখানে হচ্ছে 23x-230 মাইনাস 18x ইকুয়াল টু 26। খুব ভালো করে দেখো, 20 দিয়ে 20কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে গুণ করলে 23x-230, 230, 10 দিয়ে 20কে ভাগ করলে 2, 2 দিয়ে 9কে গুণ করলে 18x ইকুয়াল টু 26। বা এবার 23x থেকে 18x বাদ দিতে হবে, তাহলে হচ্ছে 5x। তাহলে এখানে হচ্ছে 5x-230 ইকুয়াল টু, আমরা কিন্তু বজ্র গুণন মানে ক্রস গুণন করছি, তাহলে 26 দেখুন 52, 2 দিয়ে গুণ করলে 6, 12, 5, 52, তার মানে 520। 20 আর 26 গুণ করলে 520। ঠিক আছে, বা 5x ইকুয়াল টু 520 প্লাস 230। এবার 230কে যে আমরা ওপারে করি, যেহেতু মাইনাস আছে এটা হবে প্লাস। আরেকটা স্টেপ এখানে করছি, এরপরে লাইনটা এখানে, তাহলে 5x ইকুয়াল টু 0, 3 2 5 আর 5 2 7, তাহলে 750। 5x ইকুয়াল টু 750, অতএব x ইকুয়াল টু 750, তার নিচে 5, কাটলে 5 একে 5, 5 5 25, 150 সমান 150, মানে x ইকুয়াল টু 150। এবার আমরা অ্যান্সার লিখব যে ক্রয় মূল্য ইকুয়াল টু 150 টাকা। আমরা অ্যান্সার লিখছি যে ক্রয় মূল্য ইকুয়াল টু 150 টাকা, এটা হচ্ছে অ্যান্সার।
ক্রয় মূল্য ইকুয়াল টু 150 টাকা। ঠিক আছে, খুব ভালো করে মনে রেখে দিবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কের ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এক্স ধরবে ক্রয় মূল্য, তোমাদের কিন্তু সুবিধা হবে। আমি যখন ধরে নিচ্ছি, ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু এক্স টাকা, এবার সে 10% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে সে 90 টাকায় বিক্রি করছে, তাহলে এক্স টাকায় তার বিক্রয় মূল্য হচ্ছে 9x/10 টাকা। এবার বলছে যদি ক্রয় মূল্য আরও 10 টাকা কম হতো, এক্সের থেকে 10 টাকা কম, মানে x - 10, সেক্ষেত্রে তার 15% লাভ, তার সে বিক্রি করছে কত, 23x - 230/20। বলছে তার বিক্রয় মূল্য কত, 26 টাকা বেশি হতো, এই বিক্রয় মূল্য এর থেকে 26 টাকা বেশি, শর্তাংশে এটা মাইনাস, এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, দুটোই কিন্তু বিক্রয় মূল্য, তাহলে এটা কিন্তু এর থেকে 26 টাকা বেশি, শর্তানুসারে এটা মাইনাস এটা ইকুয়াল টু 26। এখানে সমাধান করলেই তুমি এক্সের মান পেয়ে যাবে, সেটাই হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার নেক্সট অঙ্ক, নেক্সট 4 নম্বর। দেখো অঙ্কটা করতে হবে, সমাধান করতে হবে। প্রশ্ন কি আছে দেখো, বলছে 1/x - 1 প্লাস 1/y - 2 ইকুয়াল টু 3। এটা আমি দিয়েছি 1 নং সমীকরণ। আরেকটা আছে 2/x - 1 প্লাস 3/y - 2 ইকুয়াল টু 5, এটা আমি দিয়েছি 2 নং সমীকরণ। আমি কিন্তু অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। অপনয়ন পদ্ধতিতে এর মধ্যে এক্স বা ওয়াই যে কোনো একটা আমি মিলাবো, মিলে কেটে দেবো, তাহলে আমি অপরটা পেয়ে যাব। যদি আমরা এক্সকে মিলে কেটে দিই তাহলে ওয়াইয়ের মান পেয়ে যাব, আবার ওয়াইকে মিলে যদি কেটে দিই তাহলে আমরা কিন্তু এক্সের মান পাবো। প্রথমে আমি ওয়াইকে কাটছি, তাহলে আমি এক্সের মান প্রথমে বের করব। দেখো ওয়াইকে মিলাবো, তাহলে আমরা কিন্তু 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করছি। আমরা লিখে দেবো যে 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। আমি লিখছি, দেখো 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। 1 নং সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করে পাই। যদি এটাকে 3 দ্বারা গুণ করি তাহলে 3-এর নিচে x - 1 প্লাস এখানে যদি 3 দিয়ে গুণ করি 3-এর নিচে y - 2 ইকুয়াল টু 9। তাহলে আমরা কিন্তু 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করলাম। এখানে 3 দ্বারা গুণ করলে 3/x - 1, এটাকে 3 দ্বারা গুণ করলে 3/y - 2, 3কে আমরা যদি 3 দ্বারা গুণ করি তাহলে 9। আর 2 নং সমীকরণ যা আছে আমি তাই লিখছি। 2-এর নিচে x - 1 প্লাস 3/y - 2 ইকুয়াল টু 5। আমি কিন্তু বিয়োগ করব, কারণ যে দুটো আমাকে কাটবো, আমি যে দুটো কাটবো সেটা যদি একই চিহ্ন থাকে তাহলে আমি কিন্তু বিয়োগ করব, আর যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে আমি কিন্তু যোগ করব। এই ক্ষেত্রে আমাকে বিয়োগ করতে হবে, তাহলে আমি বিয়োগ করছি মাইনাস মাইনাস মাইনাস। এবারে এই দুটো কিন্তু কেটে যাবে, এই দুটো কেটে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 3-এর নিচে x - 1 মাইনাস 2-এর নিচে x - 1 ইকুয়াল টু 4। 9-এর থেকে 5 বিয়োগ করলে 4, তাহলে 3/x - 1 মাইনাস 2/x - 1। এবার আমি এখানে লসাগু করব। এর লসাগু হচ্ছে x - 1, তাহলে এখানে 3 - 2 ইকুয়াল টু 4। এখানে দেখো লসাগু করলে হচ্ছে x - 1 আর x - 1 ভাগ গেলে 3, আর x - 1 আর x - 1 ভাগ গেলে হচ্ছে 2। এবার আমরা কিন্তু বজ্র গুণন করব। এটাকে গুণ করলে হচ্ছে 4x - 4, 3-এর থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1। ঠিক আছে, বজ্র ক্রস গুণন করলাম, তাহলে 4x - 4 আর 1, এখানে 1। এবার 4টাকে আমরা ওপার করে দিচ্ছি, 4x ইকুয়াল টু 1 প্লাস 4, 4 ওপর গেলে যোগ হবে, বা 4x ইকুয়াল টু 5, অতএব x ইকুয়াল টু 5/4। তাহলে কিন্তু আমরা x এর মান পেয়ে গেলাম, সমান সমান 1 পূর্ণ 1-এর 4। তাহলে x এর মান হচ্ছে 1 পূর্ণ 1-এর 4। এবার x এর মানটা যদি আমরা যে কোনো একটা সমীকরণ, মনে করো আমরা যদি 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা কিন্তু y এর মান পেয়ে যাব। ঠিক আছে, অথবা গুণ করে মিলে কেটে দিলেও হবে।
আমরা যদি গুণ করে মিলে কেটে দিই, এবার যদি আমরা এটাকে মিলে এক্সকে মিলাই, তাহলে আমরা কিন্তু ওয়াইয়ের মান পেয়ে যাব। ঠিক আছে, আমরা মিলে গুণ করে মিলাচ্ছি। আবার লিখবো 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। এখানে করছি 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। আর দেখো 2 দ্বারা যদি গুণ করি তাহলে এটা হবে 2/x - 1 প্লাস 2/y - 2 আর ইকুয়াল টু 6। আর 2 নং সমীকরণ যা আছে তাই, তাহলে 2/x - 1 প্লাস 3/y - 2 ইকুয়াল টু 5। ঠিক আছে, এবার আমরা কিন্তু বিয়োগ করব, বিয়োগ করছি মাইনাস মাইনাস মাইনাস, এবার এই দুটা কিন্তু কেটে যাবে। তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে হচ্ছে 2 এর নিচে y - 2 মাইনাস 3 নিচে y - 2 ইকুয়াল টু 1। 6 থেকে 5 বিয়োগ করলে 1। ঠিক আছে, এবার দেখে লসাগু কত হবে। এই লসাগু হচ্ছে y - 2, এই দুটো ভাগ গেল 2, ভাগ গেলে 3 ইকুয়াল টু 1। এবার আরও একটা স্টেপ, তাহলে -1 তার নিচে y - 2 ইকুয়াল টু 1। এখানে 6 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে এখানে 1 হবে। এবার আমরা কি করব, বজ্র ক্রস গুণন করব। তাহলে y - 2 ইকুয়াল টু -1, বজ্র গুণ করলে -1। এবার 2 টাকা উপর করে দেবো, y ইকুয়াল টু 2 - 1, অতএব y ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখবো যে x এর মান, তাহলে x ইকুয়াল টু 1/1 আর y ইকুয়াল টু 1। এটা হচ্ছে অ্যান্সার। x এর মান হচ্ছে 1/1 আর y এর মান হচ্ছে 1। তাহলে আমরা কিন্তু দুইবারে মিলালাম। প্রথমে আমরা y কে মিলালাম, যার যে আমরা 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করলাম, আর 2 নং সমীকরণ যা আছে তাই লিখলাম, তারপর আমরা বিয়োগ করলাম। আর এখান থেকে আমরা x এর মান পেয়ে গেলাম। আর পরের বার আমরা কিন্তু এবারে x কে মিলালাম, মানে 1 নং সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করলাম, আর y এর মান যা, আর দ্বিতীয় সমীকরণ যা আছে তাই লিখলাম। এবার আমরা x কেটে গেল, তাহলে এখান থেকে আমরা y এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, এইভাবে করা যাবে। আবার x এর মান পেয়ে মান বসায় দিলেও করা যাবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। আর নেক্সট 8 নম্বর অঙ্ক। এটা একটা পরিমিত অঙ্ক, খুব ভালো করে দেখবে। প্রশ্ন কি আছে দেখো, বলছে ABCD সামন্ত্রিকের AB ইকুয়াল টু 4 সেমি। ABCD একটা সামন্ত্রিক আছে যার AB ইকুয়াল টু 4 সেমি, BC ইকুয়াল টু 6 সেমি, এবং কোণ ABC ইকুয়াল টু 30 ডিগ্রি। ABC ইকুয়াল টু 30 ডিগ্রি হলে বলছি ABCD সামন্ত্রিকের ক্ষেত্রফল কত। ABCD সামন্ত্রিকের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। আমি একটা কথা বলছি, সামন্ত্রিকের ক্ষেত্রফল বের করা কিন্তু দুটো ফর্মুলা আছে। একটা হচ্ছে ভূমি ইন্টু ক্ষেত্রফল বর্গ একক, আর একটা হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। তাহলে সামন্ত্রিকের ক্ষেত্রফলে কিন্তু দুটো ফর্মুলা আছে। একটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা পাশে বর্গ একক, আর একটা হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল বর্গ একক। ঠিক আছে, আমরা আগে ছবিটা এঁকে নিচ্ছি। এর একটা সামান্তরিক, নাম দিচ্ছি এ, এখানে বি, সি, এখানে দিচ্ছি ডি, এ বি সি ডি। ঠিক আছে, এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক। আচ্ছা, এর কোণ এবিসি, এই কোণটা দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, বলছি এই সামন্ত্রিকের ক্ষেত্রফল, সামন্ত্রিকের ক্ষেত্রফলে কিন্তু আমাদের দুটো ফর্মুলা জানা আছে। একটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক, আর একটা হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। এখানে তো কর্ণ দেওয়া নাই, এটা তো প্রশ্নই নাই। তাহলে আমাকে করতে হবে ভূমি ইন্টু উচ্চতা, আমাকে উচ্চতা বের করতে হবে। ভূমি দেওয়া আছে, এটা দেওয়া আছে 6 সেমি,
আর এবি দেওয়া আছে 4 সেমি, এটা দেওয়া আছে 4 সেমি, ঠিক আছে, আর এটা তোমার দেওয়া আছে 4 সেমি। তাহলে আমাকে কিন্তু উচ্চতাটা বের করতে হবে। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি, সামন্তরিকের ক্ষেত্রফল, সামন্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা, পাশের চেয়ে বর্গ একক। মানে দুটো ফর্মুলা আছে, আমি দুটো ফর্মুলা লিখে দিচ্ছি। আরেকটা আছে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, পাশে বর্গ একক। এই দুটো ফর্মুলার মধ্যে যে কোনো একটা ফর্মুলা আমাকে করতে হবে। আর যেহেতু এখানে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া নাই, তাহলে আমরা দ্বিতীয় ফর্মুলা যাব না, আমরা কিন্তু প্রথম ফর্মুলায় অঙ্কটা করব। আচ্ছা, এই একটা লক্ষ্য করো, আমরা কিন্তু উচ্চতা টানছি এবং সেটাকে বর্ধিত করছি, ঠিক বর্ধিত করছি। এখানে নাম দিচ্ছি ই, এখানে নাম দিচ্ছি ই, আর এখানে নাম দিচ্ছি এফ, ঠিক আছে। এবার আমরা কিন্তু বিএফ যুক্ত করছি, এই বিএফটা আমরা কি করছি, যুক্ত করছি। এইবার আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো, মানে আমরা এই মানে এ বিন্দু থেকে বিসি এর উপর কিন্তু আমরা লম্ব টানলাম, মানে এই লম্ব অঙ্কন করি এবং ওকে বর্ধিত করি, এমনভাবে বর্ধিত করলাম যেন এই আর ইএফ সমান হয়। আমি একটু লিখে নিচ্ছি, আমি লিখছি এ বি সি ডি সামন্তরিকের এ বিন্দু থেকে বিসি এর উপর এই লম্ব টানি, এবং উহাকে এ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এই ইকুয়াল টু ইএফ হয়, ঠিক আছে। একটু খুব ভালো করে দেখো, আমরা কিন্তু এ বিন্দু থেকে বিসি এর উপর এই লম্ব টানলাম এবং এইকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন এই ইকুয়াল টু ইএফ হয়, মানে এই দুটো বাহু যেন সমান হয়, এই দুটো বাহু কি হবে, সমান হয়। মানে এইকে এফ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন এই ইকুয়াল টু ইএফ হয়, ঠিক আছে। এইভাবে আমরা বর্ধিত করলাম, কমপ্লিট। এইবার দেখো, আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে কিন্তু তুলনা করব, মানে দুটো ত্রিভুজকে আমরা সর্বসম করব। আমরা লিখছি যে ত্রিভুজ এ বি এবং ত্রিভুজ বিইএফ এর মধ্যে দেখো এই ইকুয়াল টু ইএফ, এই দুটো বাহু সমান, এটা হচ্ছে অঙ্কন অনুসারে। তাহলে আমরা প্রথমেই লিখতে পারি যে এই ইকুয়াল টু ইএফ, মানে এই দুটো বাহু কিন্তু সমান, এবং সেটা হচ্ছে অঙ্কন অনুসারে, আমরা কিন্তু সেইভাবে বর্ধিত করছি। পাশে লিখে দিচ্ছি যে অঙ্কন অনুসারে, ঠিক আছে। আবার দেখো, কোণ এ ই বি ইকুয়াল টু কোণ এফ ই বি, কোণ এ ই বি ইকুয়াল টু কোণ এফ
ই বি, মানে এই দুটো কোণ কিন্তু সমান এবং সেটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা কিন্তু লম্ব টানছি, তাহলে এটাও 90, এটা 90 হলে এটাও কিন্তু 90 হবে, যেহেতু টোটাল 180 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু 90 ডিগ্রি। আর দেখো বিই সাধারণ বাহু, বিই হচ্ছে দুটো ত্রিভুজের মধ্যে আছে, বিই সাধারণ বাহু। আমরা লিখব যে বিই সাধারণ বাহু, সাধারণ বাহু, সাধারণ বাহু। অতএব ত্রিভুজ দুটো কিন্তু সর্বসম হয়ে গেল, মানে একটা ত্রিভুজের দুটা বাহু একটা কোণ, অপর ত্রিভুজের দুটো বাহু একটা কোণের সমান হলে ত্রিভুজ দুটি কী হবে? সর্বসম। আমি আবার বলছি তোকে, এই দুটো ত্রিভুজের মধ্যে এই আর ইএফ সমান, এটা হচ্ছে অঙ্কন অনুসারে। আর কি সমান? কোণ এ ই বি ইকুয়াল টু কোণ এফ ই বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এই দুটো কোণ কিন্তু সমান এবং সেটা হচ্ছে 90 ডিগ্রি। আর বিই হচ্ছে দুটো ত্রিভুজের সাধারণ বাহু, অতএব ত্রিভুজ দ্বয় সর্বসম। আমরা লিখব যে ত্রিভুজ এ ই বি সর্বসম, ত্রিভুজ বি ই এফ, ঠিক আছে, সর্বসম। কিন্তু কেন? এটা হচ্ছে সর্বসমতার, সর্বসমতার, সর্বসমতার এস এস এ এস শর্তানুসারে, শর্তানুসারে, ঠিক আছে। এবার যদি ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়, মানে সব দিক দিয়ে সমান হয়, আমি বলতে পারি এই কোণ আর এই কোণ সমান, মানে কোণ এ বি ই ইকুয়াল টু কোণ এফ বিই। যেহেতু ত্রিভুজ দুটা সর্বসম, যদি সর্বসম হয় তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু সমান হবে, ঠিক আছে। তাহলে লিখব কোণ এ বিই, অতএব কোণ এ বি ই, এ বিই ইকুয়াল টু কোণ এফ বি, এ বি ই ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 30 হয় তাহলে এই কোণটাও হবে 30 ডিগ্রি। তার মানে দেখো কোণ এ বি এফ ইকুয়াল টু 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আমরা বলতে পারি অতএব কোণ এ বি এফ, এ বি এফ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা কিন্তু 30 প্লাস 30 ইকুয়াল টু 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কিন্তু কোণ বি এ এফ আর বি এফ এ এরাও কিন্তু 60 করে হয়ে যাবে। অতএব কোণ বি এ বি এ এফ ইকুয়াল টু কোণ বি এফ এ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ কিন্তু 60 ডিগ্রি, এই কোণও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ হলো। অতএব এ ত্রিভুজ এ বি এফ, অতএব ত্রিভুজ এ বি এফ একটি সমবাহু, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে আমরা বলতে পারি যে এ বি ইকুয়াল টু বিএফ ইকুয়াল টু এ এফ ইকুয়াল টু 4 সেমি। যেহেতু সমবাহু ত্রিভুজ মানে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান, তাহলে এটা যদি 4 সেমি হয় তাহলে এটাও হবে 4 সেমি, আবার এই গোটাটা হবে হচ্ছে 4 সেমি। এই গোটাটা যদি 4 সেমি হয় তাহলে এই কত হবে? অতএব এই ইকুয়াল টু হাফ গুণন 4 কাটলে হচ্ছে 2 সেমি। তাহলে কিন্তু এই ইকুয়াল টু হচ্ছে 2 সেমি। তার মানে আমরা কিন্তু উচ্চতা পেয়ে গেলাম, উচ্চতা হচ্ছে 2 সেমি। আমরা কিন্তু উচ্চতা পেয়ে গেলাম। দেখবো যে অতএব উচ্চতা ইকুয়াল টু 2 সেমি, উচ্চতা হচ্ছে 2 সেমি। এইবার আমরা সামন্ত্রিকের ক্ষেত্রফল বার করব। সামন্ত্রিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তা আমরা লিখব যে সামন্তরিকের ক্ষেত্রফল, সামন্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা
পাশে হচ্ছে বর্গ একক, এখানে ভূমি হচ্ছে 6 আর উচ্চতা হচ্ছে 2 বর্গ সেমি সমান সমান 12 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার, 12 বর্গ সেমি। তাহলে সামুদ্রিকের ক্ষেত্র হচ্ছে 12 বর্গ সেমি। খুব ভালো করে দেখো, একটা উপপাদ্যের মতো করতে হবে, তাহলে মান বের করা খুব সুবিধা হবে। প্রায় উপপাদ্য আমাকে করতে হলো। এই দুটো ত্রিভুজের মধ্যে আমি তুলনা করলাম। আমরা প্রথমে এ বিন্দু থেকে বিসির উপর লম্ব টানলাম, মানে এই লম্ব টানলাম, সে এইকে এ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন এই আর ইএফ সমান হয়, ঠিক আছে, সমান হয়। এইবার আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে কি করব, তুলনা করব, যে ত্রিভুজ এ বি ই আর ত্রিভুজ বি এফ ই, এর মধ্যে দেখো এই সঙ্গে ইএফ সমান, এ ই ইকুয়াল টু ইএফ, এটা হচ্ছে অঙ্কন অনুসারে। আবার দেখো কোণ এ ই বি ইকুয়াল টু কোণ এফ ই বি 90 ডিগ্রি, যেহেতু লম্বটা এটা 90 হলে এটাও 90 হবে। আর বিই হচ্ছে সাধারণ বাহু, অতএব ত্রিভুজদ্বয় সর্বসম। যখনই ত্রিভুজদ্বয় সর্বসম আমরা বলতে পারি যে কোণ এ বিই ইকুয়াল টু কোণ এফ বিই, মানে এই দুটো কোণ সমান। তার মানে এটা 30 হলে এটাও 30, তার মানে এই গোটা কোণটা 60 ডিগ্রি। এই গোটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণ সমান হবে, যেহেতু দুটা বাহু সমান সর্বসম, তাহলে এই দুটো কোণ সমান, মানে এক একটা হবে হচ্ছে 60 ডিগ্রি করে। যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে এই কোণ আর এই কোণও সমান আমরা বলতে পারি। তাহলে এটা 60, এটাও 60, এটাও 60, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হলে এটা 4 সেমি হলে এটাও 4 সেমি, এটাও 4 সেমি, তাহলে এইটুক কত হবে, এইটুক অর্ধেক, এটা হচ্ছে 2 সেমি। যখন আমরা এইটুক পেয়ে গেলাম তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি এখানে হচ্ছে 6 সেমি, উচ্চতা 2 সেমি, 12 বর্গ সেমি। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, খুব ভালো করে বুঝতে হবে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 9 নম্বর, এটাও একটা পরিমিতির অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখবে, বৃত্তের অঙ্ক। খুব ভালো করে দেখো, প্রশ্ন আছে একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করা হলো। আমি আবার বলছি, একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করা হলো। হচ্ছে মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য, মানে মোটরের চাকার ব্যাস হচ্ছে 14 সেমি আর মেশিনের চাকার ব্যাস হচ্ছে 94.5 সেমি। আমি আবারও বলছি, মোটরের চাকার ব্যাস 14 সেমি আর মেশিনের চাকার ব্যাস 94.5 সেমি। বলছে মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, মোটরের চাকা কিন্তু প্রতি সেকেন্ডে 27 বার ঘুরছে, তাহলে মেশিনের চাকা ঘন্টায় মানে 3600 সেকেন্ড, ঘন্টায় কতবার ঘুরবে সেটা আমাকে বের করতে হবে। মানে 3600 সেকেন্ডে মেশিনের চাকা কতবার ঘুরবে সেটা আমাকে বের করতে হবে। আমি একটু ছবি আঁকে দেখে দিচ্ছি। মনে করো এটা হচ্ছে মোটরের চাকা আর এটা হচ্ছে মেশিনের চাকা, এর সঙ্গে একটা বেল্ট দিয়ে ঠিক এইভাবে আটকানো আছে, বেল্ট দিয়ে এইভাবে যুক্ত আছে, এই বেল্ট দিয়ে আটকানো আছে, ঠিক আছে, এই বেল্ট দিয়ে দুটো আটকানো আছে, বেল্ট দিয়ে আটকানো আছে। এটা হচ্ছে প্রথমটা মোটরের চাকা, পরেরটা হচ্ছে মেশিনের চাকা। আচ্ছা, এর ব্যাস দেওয়া আছে, এরও ব্যাস দেওয়া আছে। আমরা একটু বের করে নিচ্ছি। প্রথমে লিখব মোটরের চাকার ব্যাসার্ধ। আমরা লিখব মোটরের চাকার ব্যাসার্ধ ইকুয়াল টু, এখানে কিন্তু ব্যাস দেওয়া আছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করব, 14/2 ইকুয়াল টু 7 সেমি। এটা হচ্ছে 14/2 কাটলে হচ্ছে 7 সেমি। ঠিক আছে, এইবার কিন্তু আমরা কিন্তু মোটরের চাকার কিন্তু পরিধি বের করব। মোটরের চাকার পরিধি আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি, মোটরের চাকার পরিধি 2πr, মানে একবার ঘোরা মানে কিন্তু পরিধি বের করতে হবে। 2πr লিখব, মোটরের চাকার পরিধি ফর্মুলা লিখে দিচ্ছি। প্রথমে 2πr এত একক,
সমান সমান হচ্ছে 2 ইন্টু 22 7 ইন্টু 7, পাশে হচ্ছে সেমি, এই 7 7 কাটলো, তাহলে 44 সেমি। তাহলে এই যে মোটরের চাকা এর পরিধি হচ্ছে 44 সেমি, এর ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি, আর পরিধি হচ্ছে 44 সেমি। কমপ্লিট। এবার আমরা যাচ্ছি মেশিনের চাকা। লিখব মেশিনের চাকার ব্যাসার্ধ, লিখব মেশিনের চাকার ব্যাসার্ধ ইকুয়াল টু 94.5 তার নিচে 2 ইন্টু 10। এই দশমিক তোলার জন্য নিচে একটা কিন্তু 10 হবে, আর ব্যাসকে ব্যাসার্ধ করতে গেলে 2 দিয়া ভাগ। ঠিক আছে, এবার কাটাকাটি করছি। প্রথমে 5 দিয়ে কাটলে হচ্ছে 2, আর 5 দিয়ে কাটলে 5 একে 5, বাঁচলো হচ্ছে আর 44, 5 8 40, 5 9 45। তাহলে উপরে থাকছে 189/4 এত সেমি, তাহলে মেশিনের চাকার ব্যাসার্ধ হচ্ছে 189/4 সেমি। 5 দিয়ে কাটলে 2, 5 5 একে 5, বাঁচলো হচ্ছে আর 44, 5 8 40, ব্যাস 5 9 35। ঠিক আছে, এবার আমরা মেশিনের চাকার পরিধি মানে এই চাকার ব্যাসার্ধ হচ্ছে, এর ব্যাসার্ধ হচ্ছে 189/4 সেমি, এত সেমি। ঠিক আছে, এত সেমি। এবার কিন্তু আমরা পরিধি বের করবো, মেশিনের চাকার পরিধি। আমরা লিখছি মেশিনের চাকার পরিধি ইকুয়াল টু 2 ইন্টু 22 7 ইন্টু 189/4 সেমি। 2 পাই আর একক, 2 ইন্টু 22 7 ইন্টু 189/4। আমরা যদি 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটলে 7 দুগুণ 14, 15 16 17 18, 7 7 49। ঠিক আছে, এবার 2 দিয়ে কাটলে এখানে হবে 2, 2 দিয়ে কাটলে 11, তার মানেই হচ্ছে 11 গুণন 27 সেমি। তাহলে 11 গুণন 27 সেমি। তাহলে মেশিনের চাকার পরিধি হচ্ছে, এই যে মেশিনের চাকা এর পরিধি হচ্ছে 11 গুণন 27, আমার গুণ করার দরকার নেই, এরমই থাক, 11 গুণন 27 সেমি। এইবার দেখো মোটরের চাকা কিন্তু সেকেন্ডে 27 বার ঘোরে। তাহলে মোটরের চাকা 27 বার ঘোরে, মানে একবার ঘোরা মানেই কিন্তু 44 সেমি যায়। 27 বার যদি ঘুরে তাহলে কত সেমি যাবে, সেটা হচ্ছে 1 সেকেন্ডে। আমরা লিখব মোটরের চাকা, মোটরের চাকা একবার ঘুরলে যায় ইকুয়াল টু 44 সেমি। পরিধি যেটা 44 সেমি, মানে পরিধি মানে একবার ঘোরা। মোটরের চাকার পরিধি হচ্ছে 44 সেমি। তো এই মোটরের চাকা যদি একবার ঘোরে তাহলে কিন্তু 44 সেমি যাবে। সে কিন্তু সেকেন্ডে 27 বার ঘুরছে, তা 27 বার যদি ঘুরে তাহলে কত সেমি যাবে লিখব। অতএব 27 বার, মোটরের চাকা 27 বার ঘুরলে যায় ইকুয়াল টু 44 গুণন 27 সেমি। তাহলে মোটরের চাকা কিন্তু 1 সেকেন্ডে 27 বার ঘুরছে, তার মানে সে যাচ্ছে 44 গুণন 27 সেমি। কিন্তু ঘটনা হচ্ছে মোটরের চাকা যে এত সেমি 1 সেকেন্ডে, এই সময় মেশিনের চাকা কত দূরে যাবে? মোটরের চাকা এত সেমি যেতে গেলে মেশিনের চাকা কতবার ঘুরবে? এত সেমিতে মেশিনের চাকা কতবার ঘুরবে? মেশিনের চাকার পরিধি হচ্ছে 11 ইন্টু 27 সেমি। তা আমরা লিখব যে মেশিনের চাকা 11 ইন্টু 27 সেমি গেলে ঘোরে ইকুয়াল টু একবার।
আমি একটু বলে নিচ্ছি যে মেশিনের চাকার পরিধি হচ্ছে 11 × 11 × 27 সেমি। তার 11 × 27 সেমি যেতে মেশিনের চাকা একবার ঘুরবে, কিন্তু এত সেমি গেলে মেশিনের চাকা কতবার ঘুরবে? মোটরের চাকা তো 27 বার ঘুরছে, মোটর চাকা ছোটো আর মেশিনের চাকা বড়, কিন্তু একটু টাইম নেবে কিন্তু। তাহলে মেশিনের চাকা এত সেমি গেলে ঘুরে কয়বার? একবার। তাহলে মেশিনের চাকা 1 সেমি গেলে ঘুরে, তাহলে 1-এর নিচে 11 × 27, আর মেশিনের চাকা হচ্ছে 44 × 27 সেমি গেলে ঘোরে। আমি এখানে করছি, তাহলে এখানে হচ্ছে 1 × 44 × 27 আর নিচে 11 × 27 কাটলো, তাহলে কিন্তু 4 বার। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যে দূরত্ব যেতে মোটরের চাকা 27 বার ঘোরে, সেই দূরত্ব যেতে মেশিনের চাকা কিন্তু 4 বার ঘুরবে। মেশিনের চাকা বড় আর মোটরের চাকা ছোট, তো মোটরের চাকা যেখানে 27 বার ঘুরছে, মেশিনের চাকা সেখানে ঘুরবে 4 বার। এটা কিন্তু 1 সেকেন্ডে, তার মানে মেশিনের চাকা 1 সেকেন্ডে 4 বার ঘুরছে। এই যে মোটরের চাকা যে 27 বার ঘুরছে, এটা 1 সেকেন্ডে। ওই দূরত্ব যেতে মেশিনের চাকা কিন্তু 4 বার ঘুরছে, তাহলে 1 সেকেন্ডে 4 বার ঘোরে। আমরা লিখব মেশিনের চাকা 1 সেকেন্ডে ঘোরে ইকুয়াল টু 4 বার। অতএব মেশিনের চাকা 3600 সেকেন্ডে, মানে ঘন্টায় মানে 3600 সেকেন্ড, 60 × 60। ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, 60 × 60। তাহলে মেশিনের চাকা 3600 সেকেন্ডে ঘোরে ইকুয়াল টু, তাহলে 4 × 3600 এত বার, গুণ করব 0 0 4 6 24, 4 হাতে থাকলো 2, 14,400 বার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 1 ঘন্টায় মেশিনের চাকা ঘুরবে 14,400 বার। আমরা লিখব যে ঘন্টায় মেশিনের চাকা ঘুরবে ইকুয়াল টু 14,400 বার। এটা হচ্ছে অ্যান্সার, 14,400 বার ঘুরবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমে মোটরের চাকার ব্যাসার্ধ বার করলাম, সেটা হচ্ছে 7 সেমি। তারপর মোটরের চাকার পরিধি বার করলাম, সেটা হচ্ছে 44 সেমি। এবার আমরা মেশিনের চাকার ব্যাসার্ধ বার করলাম 189/4 সেমি। এবার মেশিনের চাকার পরিধি বার করলাম, সেটা হচ্ছে 11 × 27 সেমি। ঠিক আছে, এইবার মোটরের চাকা 1 সেকেন্ডে 27 বার ঘোরে। মোটরের চাকা যদি একবার ঘোরে তাহলে যাবে 44 সেমি, 27 বার ঘুরলে যাবে 44 × 27 সেমি। 44 × 27 গুণ করলাম না? তাহলে এই দূরত্ব যেতে মেশিনের চাকা কয়বার ঘুরবে? মেশিনের চাকা কিন্তু 11 × 27 সেমি গেলে ঘুরে একবার। মেশিনের চাকার পরিধি 11 × 27, মেশিনের চাকার পরিধি। তাহলে এত সেমি যেতে কতবার ঘুরবে? এই যেখানে করছি এই লাইনের পর কিন্তু এখানে, সেটা হচ্ছে 4 বার ঘুরবে। সেখানে মেশিনের চাকা 4 বার, তার মানে এটা কিন্তু 1 সেকেন্ডে। মোটরের চাকা 27 বার ঘুরে 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে 4 বার ঘুরছে। লিখবো মেশিনের চাকা 1 সেকেন্ডে ঘুরে 4 বার, 3600 সেকেন্ডে ঘুরে হচ্ছে। 3600 দিয়ে গুণ করব 14,400 বার। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে। ঠিক আছে, যদি তোমাদের খুব ভালো করে দেখো, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে, আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে। আর আগের দিন ভিডিও অবশ্যই দেখবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। আর সাবস্ক্রাইব করবে, তাহলে পরের ভিডিও পেতে তোমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, আমি তোমাদের সব সলভ করে দেবো, একটু আমাকে সময় দাও, ধৈর্য ধরো। ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট।